ইতিহাস যখনই বিতর্কের মুখে পড়ে, একের পর এক পাতা থেকে উঠে আসেন নায়ক নায়িকারা, তখন তাদের নিয়ে আবার নতুন করে চর্চা হয়। বাংলায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের, আরো ভালো করে বললে কলকাতার একটি রাস্তা নিয়ে যখন বিতর্ক শুরু হয়, তখন বীণা দাসের নাম উঠে এসেছে। বীণা দাস বিপ্লবী ছিলেন, তিনি তার কর্মকাণ্ড নিয়ে অনেক মানুষের জানা আছে, অধিকাংশ মানুষের জানা নেই। এই বীণা দাস হাসান সুহরাওয়ার্দীর সঙ্গে, যিনি এক সময়কার চ্যান্সেলর ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির, যিনি একই সঙ্গে আর্মি ডাক্তার ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, তার সঙ্গে বীণা দাসের একটা কানেকশন রয়েছে। অনেক ক্ষেত্রেই বলা হয় যে বীণা দাসকে তিনি নাকি ধরিয়ে দিয়েছিলেন। সত্যিটা কি, এটা জানা খুব জরুরি। আর এটা জানার জন্যই আজকে এসেছি মহালয়া চ্যাটার্জির কাছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবান ইকোনমিক্সের প্রফেসর, একই সঙ্গে বীণা দাসকে নিয়ে যিনি দীর্ঘদিন নানানভাবে গবেষণা করে এসেছেন, এবং তার কিছু বক্তব্য এই বিষয়ে নিশ্চিতভাবেই পাওয়া যাবে। আসুন আমরা মহালয়া চ্যাটার্জির সঙ্গে কথা বলি। অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। দিদি, আপনাকে বেঙ্গল পলিটিক্সে নমস্কার। একটা জিনিস দিদি, প্রথম যে প্রশ্নটা আমি আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে বীণা দাস কি সত্যি সুহরাওয়ার্দী ধরিয়ে দিয়েছিলেন, হাসান সুহরাওয়ার্দী ধরিয়ে দিয়েছিলেন? ঘটনাটা কি ঘটেছিল আসলে? দেখুন, বীণা দাসের নিজের লেখার থেকে বড় প্রমাণ তো আর কিছু হয় না। তো উনি যেটা ওনার আত্মজীবনী শৃঙ্খল ঝংকারে লিখেছেন, সেখানে উনি লিখেছেন যে উনি ওই কনভোকেশনের গাউন টাউন পরে, গাউনের মধ্যে এটা লুকোনো ছিল, এবং উনি উঠে যখন মঞ্চে উনি ডিগ্রি নিতে যান, তখন উনি গুলি ছুটতে শুরু করেন। 1932 সালের 6ই ফেব্রুয়ারি। হ্যাঁ, উনি গুলি ছুটতে শুরু করেন, এবং উনি নিজেই স্বীকার করেছেন যে উনি তার আগে কখনো রিভলভার চালাননি। ওনার রিভলভার চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। তো সেজন্য অবশ্যই যে গুলি যে ঠিক জায়গায় লাগবে এরকম কোনো ব্যাপার নয়। এবার যেটা হচ্ছে যে মঞ্চে ছিলেন তৎকালীন উপাচার্য হাসান সুহরাওয়ার্দী, এবং তখনকার যিনি মানে যাকে ছোট লাট বলা হতো, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন, যিনি আবার নাকি খুব বিখ্যাত ক্রিকেটারও ছিলেন। হ্যাঁ, ক্রিকেটারও ছিলেন। তো এইবারে তাকে লক্ষ্য করে উনি গুলি চালিয়েছিলেন। এবারে বীণা দাস যেটা লিখেছেন যে হাসান সুহরাওয়ার্দী যেটা করেন, প্রথমেই ধাক্কা মেরে স্ট্যানলি জ্যাকসনকে ফেলে দেন। হ্যাঁ, স্ট্যানলি জ্যাকসনকে ফেলে দেন, এবং একটি গুলি নাকি, এটার অবশ্য আমি সত্যতা খুব একটা জানি না, এটা এখন শুনছি এবং আমার ইউনিভার্সিটি মহলেই শুনছি যে প্রখ্যাত অধ্যাপক দীনেশ চন্দ্র সেন, তার এতে নাকি একটা গুলি লাগে এবং তিনি রক্তাক্ত হন। হ্যাঁ, এবারে হাসান সুহরাওয়ার্দীকে বীণা দাসকে ধরানোর জন্য আলাদা কিছু করতে হয়নি, কারণ বুঝতেই পাচ্ছেন যেখানে ছোট লাট আছেন এবং অন্যান্যরা আছেন, সেখানে পুলিশ থাকবেই, তার নিজের রক্ষী এডিসি সবাই ছিল, তারাই কিন্তু বীণা দাসকে ধরে ফেলেন। তারাই বীণা দাসকে ধরে ফেলেন। এমন নয় যে বীণা দাস কোথাও লুকিয়েছিলেন আর হাসান সুহরাওয়ার্দী গিয়ে তাকে করেছিলেন। বীণা দাসকে ধরে ফেলেন, এবং তখনকার দিনের যে স্পেশাল ব্রাঞ্চ, তারা বীণা দাসকে তখনই এতে নিয়ে চলে যায়, কাস্টাডিতে নিয়ে চলে যায়, এবং রাত্রিরে লালবাজারে তার বাবা মাকে ডেকে পাঠায়। এইটা হচ্ছে আসল গল্প। হ্যাঁ, যে হাসান সুহরাওয়ার্দী আলাদা করে তাকে ধরাননি, তখন এতে যারা ছিলেন তারাই ধরেছিল। কটা গুলি চালিয়েছিলেন বীণা দাস? 5টা গুলির কথা শোনা যায়। হ্যাঁ, মানে উনি এতে যা ছিল পুরোটাই খালি করে ফেলেছিলেন। এই দীনেশ চন্দ্র সেনের গায়ে যে গুলি লেগেছিল, এটা আমি প্রথম এখন শুনলাম, কিন্তু আমি এটা আগে কখনো শুনিনি যে দীনেশ চন্দ্র সেনের মতন প্রবীণ একজন অধ্যাপকের গায়ে গুলি লেগেছিল এবং তিনি তিনি আহত হয়েছিলেন। সেটা এই যে বিতর্কটা নতুন উঠেছে তাতেই শুনেছিলাম। তো এইবারে বীণা দাসকে তারা ধরে নিয়ে যায়, এবং বীণা দাসের ইচ্ছে যে রাত্রিবেলা তার বাবা মাকে লালবাজারে নিয়ে আসা হয়, এবং ওনাকে নাকি বলা হয় যে দেখো তোমার বাবা মা কত কষ্ট পাচ্ছেন, অতএব তুমি বলে দাও কার থেকে রিভলভার পেয়েছো এবং কার কি বলবো যে অনুপ্রেরণা বলা উচিত নয়, কাদের এতে তুমি এই কাজটা করেছো। হ্যাঁ, উনি তখন স্বীকারোক্তি করো, এবং উনি তখন বলেছিলেন যে আমার বাবা বেণীমাধব দাস, আমার বাবা আমাকে এই শিক্ষা দেননি যে আমি এটা করব। বেণীমাধব দাস কি ব্যবসায়ী ছিলেন? না, বেণীমাধব দাস শিক্ষক ছিলেন, খুব নামকরা শিক্ষক ছিলেন। তিনি রেভেনশ স্কুলে যখন ছিলেন, মানে তখনকার দিনের ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস তিনি ছিলেন, তার জন্য তিনি তখনকার সরকারি স্কুলে যেরকম বদলির চাকরি করেছেন, তিনি যখন রেভেনশ স্কুলে পড়িয়েছেন তখন নেতাজি সুভাষচন্দ্র তার ছাত্র ছিলেন, এবং তারপর তিনি কৃষ্ণনগরে ছিলেন, এবং বীণা দাসের জন্ম হচ্ছে কৃষ্ণনগরে। বেশ। এই ইনসিডেন্টটা যখন হয় তখন তিনি কোথায় ছিলেন? কলকাতাতেই ছিলেন। তখন তিনি কলকাতাতেই ছিলেন। তখন তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস করছেন এবং একডালিয়াতে নিজের বাড়ি তৈরি করেছেন। এই বীণা দাসের মা কে ছিলেন?
বীণা দাসের মা ছিলেন সরলা দেবী। তো যেটা পরে আমরা করি যে বীণা দাস এবং তার বোনেরা মিলে মায়ের নামে সরলা পূর্ণাশ্রম নামে একটি আশ্রম খুলেছিলেন। যাতে অনাথ এবং কলকাতার বুকে, যাতে কিনা অনাথ এবং কি বলবো যে ওই বিধবা এবং এই মহিলা মানে তখনকার দিনে যারা ডিপ্রাইভ মহিলা তাদের জন্য তারা প্রচুর কাজ করেছেন বীণা দাস এবং তার বোনেরা মিলে আর কি। তো সরলা পূর্ণাশ্রম খুব বিখ্যাত একটা ছিল। আচ্ছা দিদি, আপনার কথায় একটা জিনিস বোঝা গেল যে হাসান সোহরাওয়ার্দী আর যাই হোক না কেন তিনি কোন অবস্থাতেই বীণা দাসকে ধরিয়ে তিনি যে হাতে করে ধরিয়েছিলেন, মানে তিনি বাঁচিয়েছিলেন ছোটলাটকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ছোটলাটকে নিশ্চয়ই মাতিয়েছিলেন এবং মানে হাসান সোহরাওয়ার্দী তো আর বিপ্লবী ছিলেন না, তিনি যা ছিলেন মানে কি বলবো যে আজকে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে আজকের উপাচার্য একই কাজ করবেন। একটা কনফিউশন এক্ষেত্রে উঠে আসছে এই বিতর্কটা যখন বীণা দাসের প্রসঙ্গটা যখন উঠতে শুরু করেছে, সেটা হচ্ছে যে বীণা দাস নাকি ছদ্মবেশে এসেছিলেন। মানে বীণা দাসকে হাসান সোহরাওয়ার্দী চিনতেনও না যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। না চেনার তো কথা নয়, চেনার তো প্রশ্নই আসে না, চেনার তো কথা নয়। একজন উপাচার্য কি না, উনি ওই তখনকার কনভোকেশনে যেরকম কালো গাউন পরা মাথায় পড়া তিনি সেভাবেই ছিলেন। তিনি সেভাবেই ছিলেন এবং তিনি সেভাবেই গিয়েছিলেন এবং ওই অত গাউনটা যেটা সুবিধা ছিল যে উনি তার মধ্যে রিভলভারটা লুকিয়ে রেখেছিলেন। বুঝতে পেরেছি মানে স্নাতক হতে গেলে যে সেই গাউনটাই ছদ্মবেশের কোনো ব্যাপার না, চেনারই তো কথা। উপাচার্য কি করে তার অ্যাফিলিয়েটেড কলেজে কোথায় কোন ছাত্রী পড়ছে সবাইকে চিনবেন। তখন ইউনিভার্সিটির আয়তন ছোট ছিল, বিএড ডিগ্রিও ইউনিভার্সিটির কনভোকেশনেই দেওয়া হতো। তো সেক্ষেত্রে আর মানে কি বলবো যে এখন তো আর বিএড ডিগ্রি কনভোকেশনে সবাইকে দেওয়া হয় না, এত কলেজ এত এখন তো আর দেওয়া হয় না, তখন দেওয়া হতো। একটা বিতর্ক এর সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত হয়ে রয়েছে, সেটা হচ্ছে যে বীণা দাস যে কলেজে পড়েছিলেন, যে কলেজ থেকে স্নাতক হন, সেই কলেজটা পরে উঠে যায় এবং বলা হয় যে বীণা দাসের এই ইনসিডেন্টটার কারণেই নাকি কলেজটাকে বন্ধ করে দিতে হয়। আসল সত্যিটা কি? এটা ঘটনা যে 1932 সালে ওই এটার পর 1935 সালে ডায়োসিশন কলেজ বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, আপনি তো ওই কলেজেরই? আমি ওই কলেজের অবশ্যই নয়, কারণ কলেজটা তখন উঠে গেছে। আমি স্কুলে পড়েছি। তো এখন আমরাও যখন স্কুলে ভর্তি হয়েছি তবে থেকে শুনেছি আমাদের স্কুলে একটা বীণা দাস ব্লক বলে একটা ব্লক আছে। এবং এখন স্কুলে যে ওই ছাত্রীদের যে 4টে হাউস, তার মধ্যে একটার নাম বীণা দাস হাউস। তো আমরা ওই জন্য খুব ছোটবেলা থেকেই বীণা দাস নামটার সঙ্গে পরিচিত। এবং আমার নিজের একটা হচ্ছে যে আমি খুব ছোটবেলায় আমাদের স্কুলে খুব ঘটাপটা করে প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো। মানে প্রচুর প্রাইজ দেওয়া হতো এবং প্রচুর নামী লোকজন আসতেন আর কি। তো আমার একটা সৌভাগ্য যে আমি খুব ছোটবেলায় ওনার হাত থেকে প্রাইজ নিয়েছিলাম। ওনার হাত থেকে প্রাইজ নিয়েছিলাম। আপনি চাক্ষুষ দেখেছেন বীণা দাসকে? হ্যাঁ, চাক্ষুষ দেখেছি, কিছুই না বুঝে, কে বীণা দাস কি বৃত্তান্ত কিছুই না বুঝে। আমি এই ফেসবুকে পড়লাম যে আমার স্কুলেরই আরেকজন আর কি, তিনি হয়তো আমার সিনিয়রই হবেন, তিনি লিখেছেন যে তিনিও সেবার প্রাইজ নিয়েছিলেন। লাল পাড় সাদা শাড়ি পরা খুব শান্ত একজন মহিলা। তো তিনি বলছেন যে তিনি নাকি মানে জিজ্ঞেস করেছিলেন যে আপনি গুলি ছুটতে পারেন? আপনি গুলি ছুটতে পারেন? আপনাকে দেখে তো মনেই হয় না। তখন নাকি তাতে উনি বলেছিলেন যে তাহলেই বুঝতে পারছো কেন গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। এটা আমি ফেসবুকে পড়লাম, আমার স্কুলেরই একজন সিনিয়র এই ঘটনায় লিখেছেন আর কি। তো এখন তার স্মৃতি তুলে ধরেছেন। তারপরে কলেজটার কি হলো, মানে কলেজটা এই কারণেই বন্ধ হলো? এবং 1935 সালে কলেজটা বন্ধ হয়ে যায়। এবং আমরা ছোটবেলা থেকে শুনেছি যে বীণা দাসের গুলি ছোড়ার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট প্রতিহিংসাবশত কলকাতা বিশ্ববিদ্যালয়কে এই কাজটা করিয়েছিল। কিন্তু এখন ইতিহাস ঘাঁটতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, বীণা দাস নিশ্চয়ই উপলক্ষ মাত্র, কিন্তু তার থেকেও বড় কারণটা ছিল অর্থনৈতিক কারণ। এই স্কুলটা যারা তৈরি করেছিলেন অন্য একজন, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় যাদের দায়িত্ব দিয়েছিলেন তারা হচ্ছে ক্লুয়ার সিস্টার্স। তারা ওই ইংল্যান্ডের অক্সফোর্ডের কাছে একটা খুব কি বলবো ছোট অথচ খুব মানে মেয়েদের নিয়ে কাজ করার একজন খুবই ক্লুয়ার সিস্টার্স বলে একটা খ্রিস্টীয় অর্গানাইজেশন। তো যখন এই স্কুলটা যিনি করেছিলেন অ্যাঞ্জেলিনা হোর্ট, তিনি যখন প্রায় মৃত্যুশয্যায়, তখন ক্লুয়ার সিস্টার্সদের এটার দায়িত্ব নিতে বলা হয়। তো ক্লুয়ার সিস্টার্সরা 1893 সালে এসে এটার দায়িত্ব নেন। এবার দায়িত্ব নেন এবং ডায়োসিশন কলেজ মানে ধাপে ধাপে প্রচন্ড উন্নতি করে। মানে খুব কয়েক বছরের মধ্যে মানে আপনি যার নামই করবেন
করবেন দেখবেন যে লীলা মজুমদার থেকে শুরু করে প্রচুর প্রথিতযশা লোক তারা হচ্ছে ডায়োসিশনের ছাত্রী ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং স্কুল কলেজ একসঙ্গে ছিল। আর সবচেয়ে বড় যেটা ছিল, ডায়োসিশনের একটি বিশাল হোস্টেল ছিল। আচ্ছা আচ্ছা, তো সেই হোস্টেলটাই মানে কি বলবো, যে ছাত্রী পড়ানোর থেকে ছাত্রীদের রাখার আয়টাই ওদের মূল আয় ছিল। বেশ বেশ। হ্যাঁ, তো এই জন্য মানে একটা কি বলবো, যে একটা মেয়েদের কলেজ এবং যাতে এত বড় হোস্টেল আছে তার জন্য মানে লাহোর থেকে বার্মা পর্যন্ত অনেক অভিজাত পরিবারের মেয়ে এখানে পড়তেন। আচ্ছা, মানে লীলা মজুমদার নিজেই তো তার হোস্টেলে থাকা স্মৃতির কথা বলেছেন। এমনকি জীবনানন্দের যে সকল শোভনা ছিলেন, যাকে নিয়ে তিনিও কিন্তু এখানে পড়েছেন। আচ্ছা। তিনিও এই হোস্টেলেই থাকতেন এবং তার জন্য জীবনানন্দের লেখাতে আপনি পাবেন যে জীবনানন্দ ডায়োসিশনের গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন শোভনার সঙ্গে দেখা করার জন্য। আচ্ছা। তো সেই জন্য এই হোস্টেলটা খুব বিখ্যাত ছিল। এবং যে বলছি যে তথাকথিত অভিজাত পরিবারের প্রচুর মেয়ে নানান জায়গা থেকে, ভারতবর্ষের নানান জায়গা থেকে ডায়োসিশনের হোস্টেলে থাকতেন। এমনকি নেপাল থেকেও, মানে নেপালের রাজ পরিবারের মেয়েরাও থাকতেন। এইবারে বীণা দাসের ব্যাপারটা তো ঘটলো বটেই, তার পরে পরে আরো দুটি মেয়ে ওখান থেকে ধরা পড়লো অস্ত্র সমেত। আচ্ছা, তারা ডায়োসিশনের হোস্টেল থেকে। হ্যাঁ, একজন জ্যোতিকণা আর একজন বনলতা। আচ্ছা। তো তারা, এদের কোনো পদবি পাওয়া যায় না? হ্যাঁ, বনলতা হচ্ছে দাশগুপ্ত, সে আবার জীবনানন্দের সঙ্গে কিছু একটা সম্পর্কে রিলেটেড। হ্যাঁ, এবং আরেকজন হচ্ছে জ্যোতিকণা, তার নামটাও হয়তো আমি এখানে পাবো কিন্তু এখন আমি বলতে পারছি না, কিন্তু জ্যোতিকণা। এরা দুজনে ধরা পড়লো। বনলতা জ্যোতিকণা ধরা পড়লো এবং অস্ত্র সমেত ধরা পড়লো। এইটা হোস্টেলের ওপর একটা বিরাট বড় হল। মানে একটা মেয়েদের হোস্টেলে অস্ত্র সমেত দুজন বিপ্লবী দলের মেয়ে ধরা পড়ছে, এটাতে হোস্টেল একেবারে খালি হয়ে গেল। আচ্ছা আচ্ছা। যে সমস্ত মানে একটা দুর্নাম ছড়ালো। অতএব তথাকথিত অভিজাত ব্রিটিশ ভক্ত নানান পরিবারের লোকেরা আর ওখানে রাখতে রাজি হলেন না। এবং যেটা বলছে যে মানে 1932 সালের এই ঘটনার পর মোটামুটি 34 সালের মধ্যে নাকি হোস্টেল পুরো ফাঁকা হয়ে যায়। এবং এই অর্থনৈতিক ধাক্কাটা ওনারা নিতে পারেননি। তখনই ওনারা ঠিক করেন যে তাহলে তারা কলেজটা তুলে দেবেন এবং সেই মতন তারা কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দেন। 24শে জুলাই 1935-এ প্রিন্সিপাল ডায়োসিশন কলেজ একটা চিঠি দেন যে আমরা আর কলেজ চালাতে চাইছি না, আমরা কলেজ তুলে দিতে চাইছি। তুলে দিতে চাইছি বলে কলেজ বন্ধ হয়ে যায়। কলেজ বন্ধ হয়ে যায় এবং ক্লুয়ার সিস্টাররা, ওর প্রথম ভারতীয় প্রিন্সিপাল হন চারুবালা দাস নামের একজন, ওরা পুরোটা ট্রান্সফার করে দিয়ে চলে যান এবং তখন ওটা ওই সেন্ট জন ডায়োসিশন গার্লস হাই স্কুল নামে শুধু স্কুল হিসেবে প্রতিষ্ঠা পায় আর কি। হোস্টেলটা একেবারে বন্ধ হয়ে যায়। তার পরবর্তীকালে ওই বিল্ডিংটা কি হয়? না, তারপরে আবার হোস্টেল চালু হয়। হ্যাঁ, আমাদের ছোটবেলায় দেখেছি আবার ডায়োসিশনের হোস্টেল মানে ভীষণ ভাবে আর কি জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ছোটবেলায় মানে আমরা যখন স্কুলে পড়েছি, আমি 65 সালে স্কুলে ভর্তি হয়েছি, মানে স্কুল শুরু হবার পর হয়তো 50-এর দশকে আবার হোস্টেলটা খোলা হয়েছিল। সেই হোস্টেল মোটামুটি 80 সাল 77-78 সাল পর্যন্ত পুরো দমে চলেছে। তারপর আবার স্কুল একটা অর্থনৈতিক সংকটে পড়ে করে আবার বন্ধ করে দেয়। তো সেটা অন্য গল্প, সেটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এই যে হোস্টেলটা বন্ধ হয়ে গেল, এই খবরটা যখন বীণা দাস পেলেন, তার কি রিঅ্যাকশন? না, এই বীণা দাস নিজের এতেই যেটা লিখেছেন যে আমার কনভোকেশনে গভর্নরকে শুটিং এর ঘটনাই কলেজের ওপর শেষ আঘাত নয়। এর 1 বছরের মধ্যেই ডায়োসিশনের হোস্টেলে পাওয়া গেল কলেজের 3য় বার্ষিক শ্রেণীর ছাত্রী জ্যোতিকণা দত্তর কাছে 4টি রিভলভার। আচ্ছা। ওরই সহপাঠিনী বিপ্লবী দলের কর্মী বনলতা দাশগুপ্ত সেগুলো ওর কাছে রাখতে দিয়েছিল। জ্যোতি বিপ্লবী নেতা উল্লাসকর দত্তর ভাইঝি, তাই বৈপ্লবিক কাজে এটুকু সাহায্য সে না করে থাকতে পারেনি। কলেজের কিন্তু কেউ ওকে সন্দেহ করেনি, পড়াশোনায় সব দিক থেকেই সে ছিল সেরা ছাত্রী। হ্যাঁ, সেদিক দিয়ে বনলতা রিভলভারগুলি নিরাপদ জায়গাতেই রাখতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সময় কলেজের হোস্টেলে কোনো মেয়ের টাকা চুরি যায়। সেজন্য একদিন দুপুরে অতর্কিতে পুলিশ হোস্টেলে সার্চ করে। জ্যোতি তখন ক্লাস করছিল, রিভলভারগুলি সরিয়ে ফেলার কোনো সাহস পায়নি, সুযোগই পায়নি। আচ্ছা, তো এবারে উনি লিখছেন, উনি তো জেলে বসে খবর পাচ্ছেন, অতএব ওনার কাছে পুরো খবর অবশ্যই যায়নি। উনি বলছেন আমি কলেজকে প্রচন্ড আঘাত দিয়ে বসেছিলাম, তার উপরে আবার নেমে এলো একটি প্রায় সমানই প্রচন্ড অভিঘাত। পরপর এই দুটো ধাক্কা কলেজ সহ্য করতে পারলো না। হ্যাঁ, শেষ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কলেজটা উঠিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিলেন, শুধু স্কুল রইল।
আচ্ছা। অতএব মানে উনি হয়তো এটা পরে জানা বা মানে উনি জেনেছিলেন যে কলেজ কর্তৃপক্ষটা উঠিয়ে নেন। তো এবার বলছেন জেলের মধ্যে বনলতা জ্যোতি, আমি অনেক সময় ভাবতাম অত ভালো একটা কলেজ তার উঠে যাওয়ার নিমিত্ত হলাম তো আমরাই। খারাপ একটু লাগতো ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে মনকে সান্ত্বনা দিতাম অত বড় ব্রিটিশ সাম্রাজ্যের প্রচন্ড ইমারতটাই যখন ভেঙে পড়তে চলেছে তখন আশপাশে তো কিছু ভাউচুর হবেই। বুঝতে পেরেছি। ভাঙচুর হবেই, কিছু ভালো জিনিসও তার মধ্যে পড়ে যাবে, উপায় নেই। তার জন্য যদি দায়ী কেউ থাকে সে তো আমরা এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কটি প্রাণী নই, তার জন্য দায়ী স্বয়ং ভারতের ভাগ্য বিধাতা আর সেই নির্মম মহাকাল। দিদি একটা জিনিস আপনি আমাকে বলুন যে এই ঘটনার প্রেক্ষিতে বীণা দাস 9 বছরের জন্য কারাবরণ করলেন। তারপরে তিনি যখন বেরিয়ে এলেন যখন জেল থেকে, এর পরবর্তী জীবনটা তার কিভাবে কাটলো? দেখুন, পরবর্তী জীবনটাও তো উনি তো ওনার কি বলবো যে সমাজসেবামূলক বা রাজনৈতিক কর্মকাণ্ড উনি ছেড়ে দেননি। হ্যাঁ, মানে শৃঙ্খল সংকটে ভারত ছাড়ো আন্দোলনের সময় অবশ্যই ছিলেন। নোয়াখালী দাঙ্গার পরে উনি নোয়াখালী গিয়েছিলেন। আচ্ছা, নোয়াখালী গিয়েছিলেন এবং 46 নোয়াখালী দাঙ্গায় গিয়েছিলেন। তারপরেতে উনি মানে তখন আবার 42-এর এরপরে তখন আবার উনি 2 বছরের জন্য কারারুদ্ধ হন। তারপরেও আবার 44 বা 45 সালে বেরিয়ে আবার 46 সালে তিনি নোয়াখালী গিয়েছিলেন। এবং তারপরেতে উনি দক্ষিণ কলকাতা কংগ্রেসের একজন ছিলেন। উনি যাকে বিয়ে করেন জ্যোতিষ ভৌমিক, তিনিও দক্ষিণ কলকাতা মানে কংগ্রেসেরই একজন ছিলেন এবং দক্ষিণ কলকাতা করেন কংগ্রেসের একজন কর্মকর্তা ছিলেন। জ্যোতিষচন্দ্র ভৌমিক। তো এইবারে উনি নানান স্কুলে পড়িয়েছেন। উনি কাটোয়া স্কুলে দীর্ঘদিন পড়িয়েছেন। কাটোয়া যে মেয়েদের স্কুলটি ছিল সেখানে দীর্ঘদিন পড়িয়েছেন, মানে সেখানে তারপরে উনি যোধপুর পার্ক গার্লস স্কুলে পড়াতেন। যোধপুর পার্ক গার্লস স্কুলে পড়াতেন এবং সেখান থেকেই শেষ অবধি রিটায়ার করেন। রিটায়ার করার পর কি বাকি জীবনটা তার ঋষিকেশে কেটেছিল? না, এটাও আরেকটা গল্প, মানে এটা নিয়ে বলা হয় নাকি যে ঋষিকেশের রাস্তার ধারে নাকি তাকে ঋষিকেশের রাস্তার ধারে। এইখানে আমি একটা তুলে ধরবো। আমার এক সহকর্মী আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সাইকোলজি ডিপার্টমেন্টের, সুব্রতা দাশগুপ্ত। ও হচ্ছে বীণা দাসের, মানে ওর মা ছিলেন বীণা দাসের বন্ধু। বীণা দাসেরা যে 4 বোন ছিলেন তার মধ্যে একজনের মেয়ে হচ্ছে ও। তো ও একটা সম্প্রতি একটা লেখা লিখেছে, ও আগেই একটা লিখেছিল, মানে একটা গল্প তো বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছে যে বীণা দাসকে পেনশন দেওয়া হয়নি কারণ তিনি ডিগ্রি দেখাতে পারেননি। তিনি ডিআই অফিসে গিয়ে কান্নাকাটি করছেন, এই একটা গল্প তো সমানেই চলে। তো সেটার পরিপ্রেক্ষিতে সুব্রতা একটা লেখা লিখেছিল, ফেসবুকে লিখেছিল প্রতিবাদ করে যে এর কোনোটাই সত্যি নয়। এর কোনোটাই সত্যি নয়। তার মাসির ক্ষেত্রে এমন মাসি না তো, উনি ওর ছোট দিদু। ওর ছোট দিদু ও লিখেছিল যে কোনোটাই সত্যি নয়, কারণ তার স্বামী কলেজে পড়াতেন, তার পেনশন ছিল। বীণা দাসের পেনশন কোনো কারণে চালু হতে দেরি হয়েছিল, কিন্তু উনি পাননি এরকম কোনো কথা অন্তত তাদের পরিবারে কেউ জানে না। অতএব এটা হয়তো ঠিক নয়, এটা হয়তো একেবারেই ঠিক নয় যে উনি পেনশনের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন, এবং যেটা ওনার চরিত্রের সঙ্গে একেবারেই মেলে না। যে উনি কারুর কাছে গিয়ে হাত পেতে কান্নাকাটি করছেন, এটা একেবারেই মেলে না। মানে উনি ঋষিকেশেও যাননি। না, আসছি আমি। এইবারে যেটা লিখেছে, এবং তার সঙ্গে ওনার যে একডালিয়ার পৈতৃক বাড়ি বিক্রি হয় সেই বাড়ি বিক্রির টাকার ভাগও উনি পেয়েছিলেন, এটাও সুব্রতা লিখেছে। আচ্ছা, এটা সুব্রতা অনেকদিন আগে ফেসবুকে লিখেছিল, এটা ফেসবুকের বাইরে যায়নি। এইবারে বইমেলা সংখ্যায় উৎস মানুষের একটা সংখ্যা বেরিয়েছে, তাতে ও আরেকটু দীর্ঘায়িত করে লিখেছে আর কি পুরোটা। উৎস মানুষের সম্পাদক বোধহয় ওকে বলেছিলেন, তাতে আরেকটু দীর্ঘায়িত করে লিখেছে যে ব্যাপারটা হচ্ছে যে মানে ঋষিকেশে উনি নিশ্চয়ই গিয়েছিলেন, কিন্তু সেটা হয়তো একটা 1-1.5 মাসের স্প্যান। যে উনি যেটা গিয়েছিলেন সেটা হচ্ছে যে মানে ওনার স্বামী মারা যাবার পর 1986 সালের নভেম্বর মাসে ওনার স্বামী মারা যান, এবং মারা যাবার পর মানে হঠাৎ করে লোকজন এত সহানুভূতি দেখাতে শুরু করে এবং করতে শুরু করে যে উনি তাতে তিতিবিরক্ত হয়ে গেছেন। আর যেটা লিখেছে যে ওনারা স্বামী স্ত্রী কোনোদিনই কোনো স্বাধীনতা সংগ্রামীর ভাতা টাতা এসবের জন্য কোনোদিন কোনো আবেদন করেননি, কারণ ওই ভাতা ব্যাপারটাতে ওনার আপত্তি ছিল। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলতে হবে, সবাই যে বলছে যে ওনার কথা কেউ জানতো না ইত্যাদি ইত্যাদি, এখানে করতে হবে উনি কিন্তু যখন পশ্চিমবঙ্গে বিধান পরিষদ ছিল উনি কিন্তু বিধান পরিষদের সদস্য ছিলেন। ওতে এমন নয় যে ওনাকে সবাই ভুলে গিয়েছিল।
আর দ্বিতীয়ত হচ্ছে যে 1960 সালে উনি সমাজসেবার জন্য পদ্মশ্রী পেয়েছিলেন। তো এটাও তো রেকগনিশন। এটাও তো রেকগনিশন, মানে এমন তো নয় যে মানে এটা কারোর পক্ষেই সম্ভব না যে সকাল বিকেল উঠে বীণা দাসের নাম করবে, কিন্তু দেশ যে একেবারেই তাকে কিছু দেয়নি এটাও একটা মিথ। এবারে সুব্রতা যেটা লিখেছে, সুব্রতা আমি মানে ওর লেখা থেকে একটু পড়ছি যে মানে এই মানে লোকের ধারণা যে উনি এতে ছিলেন, উনি বহুদিন যাবৎ মানে এতে ছিলেন এবং উনি নাকি পাগলের মতন ঘুরে বেড়াতেন, এগুলো সমস্ত এই যে পাগলের মতন ঘুরে বেড়াতেন, লোকে চিনতে পারতো না, তারপরে তো ওনার বডি নাকি ওখানে একটা এতে পাওয়া যায়, একটা নর্দমায় পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সুব্রতা যেটা লিখেছে সেটাতে আমি শুধু ওই অংশটা পড়ছি। ও যেটা লিখেছে যে মানে ওদের পরিবারে কি মানে ওনার বীণা দাসের প্রচন্ড সম্মান ছিল, ছোটা দুইকে যেভাবে দেখতো এ করতো, মানে সেই সমস্ত লিখেছে, তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু এই শেষ দেবেন যে গল্পটা, ও যেটা লিখেছে যে 1986 সালের 19শে নভেম্বর রাত্রে তার স্বাধীনতা সংগ্রামী স্বামী সরকারি কলেজের অধ্যাপক জ্যোতিষ ভৌমিক মারা যান। বীণা দাসের প্রতিবেশী কল্পনা দাস বলছেন এই সময় তার শুভানুধ্যায়ীরা খুব বেশি বেশি করে ওর কাছে আসতে থাকেন এবং এই ধরনের সহানুভূতি সিক্ত জীবন বীণার সহ্য হচ্ছিল না। তিনি বারবারই এই সময় বলেছেন তাকে একটু একা থাকতে দেওয়া হোক, বলেছেন তিনি বাইরে কোথাও চলে যেতে চান। আত্মীয় বন্ধু প্রতিবেশীরা সকলেই আপত্তি করেছিলেন, কিন্তু ওনার ব্যক্তিত্ব, তেজস্বিতা এবং অগ্নিকন্যা বীণা হিসেবে তার যে গরিমা ও মানসিক দৃঢ়তা, তার সঙ্গে কেউই জুঝে উঠতে পারেননি। 30শে নভেম্বর জ্যোতিষ ভৌমিকের স্মরণ সভা ছিল। তিনি সেই রাত্রে ডুন এক্সপ্রেসের টিকিট কেটে রেখেছিলেন বেনারস যাবেন বলে। অনুষ্ঠান শেষ হওয়ার পর বিকেল বেলায় তিনি এক ঘনিষ্ঠ প্রতিবেশীকে বলেছিলেন এক্ষুনি হাওড়া স্টেশনে চলে যাওয়া দরকার, নহলে আবার কেউ এসে পড়বে, যাওয়ায় ব্যাঘাত ঘটাবে। এভাবে তিনি বারাণসী পৌঁছন। সেখানে তিনি কিছুদিন ছিলেন। এই সময় তিনি কলকাতায় চিঠি লিখে পৌঁছ সংবাদ দিয়েছেন ভাইয়ের ছেলেকে, এমনকি প্রতিবেশীদেরও। প্রয়োজন মতো টাকাও চেয়ে পাঠিয়েছেন। কিন্তু 17ই ডিসেম্বরের পর তার আর কোনো চিঠি আসেনি, এমনকি পাঠানো টাকাও ফেরত আসে। তিনি উঠেছিলেন উপবন নামের একটি গেস্ট হাউসে। তারা জানায় তিনি ঋষিকেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এরপর সকলেই খোঁজ করতে ঋষিকেশে পৌঁছন। সেখানে পুলিশের কাছ থেকে যাওয়া যায় 25শে ডিসেম্বর ওখানকার একটি হসপিটালে তাকে ভর্তি করতে হয়েছিল এবং পরের দিন 26শে ডিসেম্বর তিনি সেখানেই মারা যান। এই যে আরেকটা নতুন গল্প, এবং একজন সে আমার কলেজেরই জুনিয়র, সে বলল যে তার বাবার নাকি বন্ধু ছিল জ্যোতিষ ভৌমিক মারা যাবার পর নাকি আর বীণা দাসের কোনো খবরই পাওয়া যায়নি। তিনি নাকি প্রায় 15 বছর ঋষিকেশে কপরদক্ষিণ শূন্য অবস্থায় ঘুরে বেরিয়েছেন। ঋষিকেশের রাস্তায় নাকি অনেকেই এক পাগলিকে দেখতো, কেউই জানতো না বীণা দাস। মানে এটাতে তো যা প্রমাণ হচ্ছে যে কেউ যদি 19শে নভেম্বর বেরিয়ে আর 26শে ডিসেম্বর মারা যায়, তিনি ঋষিকেশে হয়তো 15 দিনের বেশি ছিলেনই না। ছিলেনই না। এখন হতে পারে মানে একজন বয়স্ক মানুষ ওরকম এর মধ্যে চলে গেছেন, এ হয়েছে তার মানসিক শারীরিক, তখন তার যে বয়স, তাতে তো হতেই পারে যে তিনি রাস্তায় অজ্ঞান হয়ে যেতে পারেন, করতে পারেন। এবং অন্য একটা আছে যেটা বলে যে ত্রিগুণা সেন সেই সময় কঙ্খলে আনন্দময়ীমার আশ্রমে ছিলেন, তিনি নাকি আইডেন্টিফাই করেছিলেন এটা বীণা দাস। সেটার মধ্যেও সত্যতা থাকতে পারে, মানে ত্রিগুণা সেনের পক্ষে বীণা দাসকে চেনাটাও খুব স্বাভাবিক, এবং তিনি যে চিনে বললেন যে বীণা দাস, এটাও স্বাভাবিক। অত নর্দমায় যে বডি পড়ে থাকে, অন্তত তার পরিবারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তাতে নর্দমায় তার দেহ পড়ে থাকার কোনো কিন্তু নেই। হয়তো হতেই পারে, বলছি তো হতেই পারে বয়স্ক মহিলা, এবং বুঝতেই পারছেন একটা শারীরিক মানসিক চাপের মধ্যে তিনি চলে গেছেন। তিনি মানুষের সহানুভূতি করবেন বলে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং চলে গেছেন। সেখানে হয়তো তিনি রাস্তায় অজ্ঞান হয়ে গেছিলেন বা কিছু একটা হয়েছে, পুলিশ তুলে হাসপাতালে দিয়েছে, হয়তো ত্রিগুণা সেন তাকে চিনতে পেরেছিলেন, এটাও ঠিক কথা, কিন্তু তিনি হাসপাতালেই মারা যান। এটা অন্তত তার পরিবারেরই। একজন একটা খুব বোকা কথা আমাকে বললো যে তিনি হঠাৎ কলকাতায় টাকা চেয়ে পাঠাতেন কেন। আমি তখন বললাম সেটা তো 1986 সাল, তখন তো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, এটিএম এসব কিছু ছিল না। তখন কলকাতার বাইরে গেলে মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলেই ব্যাংক আউটস্টেশন হয়ে যেত। অতএব সেখানে হয়তো তার পক্ষে সুবিধে ছিল তার ভাইপোকে লেখা এবং ভাইপোর মানি অর্ডারে টাকা পাঠানো। তখন মানি অর্ডারটাই সবচেয়ে চলতি জিনিস ছিল, এবং এতে দেখাই যাচ্ছে যে টাকাও ফেরত এসছে। তিনি জায়গা ছেড়ে চলে গেছেন, টাকাটা রিটার্ন ব্যাক হয়েছে। দিদি একটা মানে একদম শুরুর প্রসঙ্গে আরেকবার ফিরে আসছি, সেটা হচ্ছে যে এই যে রিভলভার,
এটা বীণা দাসের কাছে দিয়েছিল কে, বা কারা বীণা দাসকে অ্যাপয়েন্ট করে এই ঘটনাটা ঘটানোর জন্য? আচ্ছা, বীণা দাস রিভলভারটা নিয়েছিলেন কমলা দাশগুপ্তর কাছ থেকে। আচ্ছা হ্যাঁ, আরেকজন খুব প্রথিতযশা বিপ্লবী। আচ্ছা এবং কমলা দাশগুপ্ত নাকি ওকে বলেছিলেন, সেই বইটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমি একজনকে দিয়েছি, সে একটা কাজের জন্য চেয়েছে বলে, যে কমলা দাশগুপ্ত যেটা বলেছিলেন যে মানে তুই যদি ধরা পড়ে, মানে প্রথমত উনি বলেছিলেন যে তুই একেবারে অভ্যাস না করে যাস না, অভ্যাস না করে যাস না। তখন এ বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, আমি যতটা সম্ভব করবো, বা এরকম একটা কিছু বলেছিলেন। আর যেটা বলেছিলেন যে কখনো এ করিস না, যে আমার নাম জানা কিন্তু অনেকে ধরা পড়ে যাবে। যেহেতু কমলা দাশগুপ্ত তখন অনেক বড় একটা মহিলা বিপ্লবীদের নেতৃত্বে ছিলেন, তখন বীণা দাস নাকি বলেছিলেন যে না, কোনো মতেই তোমার নাম কোনো মতেই প্রকাশ পাবে না। আচ্ছা আমার এক বন্ধু আছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, ওর গবেষণার কারণে কমলা দাশগুপ্ত নাকি একটা ইন্টারভিউ নিয়েছিল। তাতে কমলা দাশগুপ্ত লিখেছে, মানে বলেছিলেন আর কি ওকে, যে আমি প্রতি মুহূর্তে একটু আতঙ্কিত থাকতাম যে আমার মানে আমার নামটা যদি একবার প্রকাশ পায় তাহলে অনেকের বিপদ ঘনিয়ে আসবে, শুধু আমার নয়। কিন্তু বীণার অসম্ভব মনের জোর 9 বছর ধরে জেলে রইল, কিন্তু একবারের জন্য কখনো আমার নামটা পড়েনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটা জিনিস দিদি, ধরুন আমরা প্রীতিলতা ওয়েদ্দেদার এই ধরনের বিপ্লবীদের নিয়ে, কল্পনা দাস, এদের নিয়ে আমরা যতটা চর্চা করি, যতটা বলি, ততটা বীণা দাস সেভাবে আলোচনায় আসেন না কেন? মানে তার কি কারণ একটাই যে তিনি শুধু ছোট লাটকে মারবেন বলে গিয়েছিলেন? মানে তার কি মানে বৈপ্লবিক ভূমিকা খুব বিরাট কিছু ছিল না বলে? দেখুন, বৈপ্লবিক ভূমিকা মানে কি হতে পারে, মানে সবাই তো আর প্রীতিলতা ওয়েদ্দেদার, আমি বলবো যে তিনি একটা সুযোগ পেয়েছিলেন সেই সময়, সূর্য সেন ওরম একটা করেছিলেন, তিনি তাদের সুযোগ পেয়েছিলেন। এখন দেখুন, আমি যতদূর জানি, মানে এখানে একটু ব্যক্তিগত জায়গায় চলে যাচ্ছি, বীণা দাস ডায়াসেশনের আগে পড়তেন বেথুনে, বেথুন স্কুলে, এবং বেথুন কলেজে আইএ অব্দি উনি পড়েছেন। তো তখন সেই সময় শুনেছি আমার মায়ের মা এবং মাসিমা, কে ঠিক আমি জানি না, কিন্তু দুজনের মধ্যে কেউ একজন বীণা দাসের সহপাঠী ছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সহপাঠী ছিলেন, এবং আমার সেই দিদিমারা আর কি, তারা বীণা দাস তাদের দিয়ে গিয়ে লাঠি খেলা টেলা শেখাতে করেছিলেন। লাঠি, আমার মায়ের মাসিমা এবং আমার মায়ের মা, তারা দুজনেই নাকি বীণা দাসের খুব বন্ধু ছিলেন, এবং লাঠিটাতেই খেলতে পারতেন টারতেন, এবং করেছিলেন। তো তারপরে এটা ঠিক কথা যে উনি সেই মানে স্কুলের শেষ ধাপ থেকে বা পড়ার সময় থেকেই উনি মেয়েদের সংগঠিত করার একটা চেষ্টা শুরু করেছিলেন। হ্যাঁ, এবং তারপরেতে মানে যেটা বোঝা যায় যে ওনার ভেতরে একটা কিছু মানে কাজ করতো, যে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। হ্যাঁ, কিছু একটা করতে হবে। এখন তখনকার এবং 1928 সালে যখন কলকাতায় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, তখন সুভাষচন্দ্র যে করেছিলেন, এবং সুভাষচন্দ্র যে নারী বাহিনী করেছিলেন, বীণা দাস কিন্তু তার নেতৃত্বে ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার নেতৃত্বে ছিলেন, সেটাও কিন্তু মানে ওই যে নেতাজি সুভাষ তো একটু অন্যভাবে ভাববার চেষ্টা করতেন, মানে তার কাছে ওই কি বলবো, যে কংগ্রেসে থাকলেও তিনি সবসময় ভাবতেন যে একটা মানে সামরিকে একটা ওই ধরনের শরীর চর্চা ইত্যাদি করা, মানে যেটা আমি পড়েছি যে উনি যে ওই প্রায় সামরিক বাহিনীর সাজে তখনকার কংগ্রেসের নেতাদের যে প্রায় গার্ড অফ অনারের মতন একটা দিয়েছিলেন, তো সেটা নিয়ে আবার গান্ধীজি নাকি ঠাট্টাও করেছিলেন, খোকা সুভাষের সার্কাস নাকি বলে ঠাট্টা করেছিলেন। কিন্তু সেইখানে এই যে বাহিনী দুটো তৈরি করা হয়েছিল, তার মহিলা বাহিনীর নেতৃত্বে বীণা দাস ছিলেন। আচ্ছা আচ্ছা। বীণা দাস ছিলেন, অতএব তিনি ওই স্কুলের শেষ ধাপ থেকেই কিছু না কিছু করছিলেন। এবারে যখন বিএ পাশ করেন, তখন হয়তো তার মনে হয় যে মানে শুধু সংগঠন করে শত না করে একটা কিছু করব যেটা সবাইকে চমকে দেওয়া যাবে, করা যাবে, এরকম একটা কিছু হয়তো ওনার মনের মধ্যে কাজ করেছিল। মারবার প্ল্যানটা হলো কেন, মানে কি কারণে? ইংরেজ সরকারকে ধাক্কা দেওয়া, সেটাই উনি বলেছিলেন। ছোট লাটকে বাঁচার কারণটাকে, বড় লাটকেও তো বাঁচা যেতে পারতো। মানে বড় লাটকে উনি হাতের সামনে পাননি, না নিরাপত্তার জন্য না, এটা ওনার মনে হয়েছিল একটা সুযোগ। যেমন আমরা পড়েছি যে উজ্জ্বলা রক্ষিত রায় আর ওই পেরা, তারা লেবং রেস কোর্সে কি বলে মারবার একটা চেষ্টা করেছিলেন। হ্যাঁ, তখন তো কাকে মারছি সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি ব্রিটিশ সাম্রাজ্যের কাউকে একটা আঘাত করছি, এটাই গুরুত্বপূর্ণ। এবং ওনার মনে হয়েছিল কনভোকেশনে যখন ছোট লাট আসবে, তখন সেই সুযোগটা নেওয়া যাক, ব্যবহার করা যাক। হ্যাঁ, বড় লাট তো তিনি তখন দিল্লি চলে গেছেন, তাকে আর পাবো কোথায়? বুঝতে পেরেছি।
তাকে আর পাবো কোথায়। এবং 1908 সাল থেকে যে বিপ্লবী কর্মকাণ্ড এখানে শুরু হয়েছে, সেখানে ধরুন যে কিংসফোর্ডকে নিয়ে যে শুরু, সেও তো মানে এটা একটা প্রতীক যে আমি ব্রিটিশ সাম্রাজ্যের কাউকে একটা আঘাত করছি। এটাই বেশি আর কি, এটাই বেশি। কিন্তু পরে নিশ্চয়ই উনি মানে ওইখান থেকে উনি সরে এসেছিলেন। আবার কিছু কিছু জায়গায় আবার একটা হচ্ছে, উনি নাকি জেলে লেনিনকে স্বপ্নে টপ্নে দেখেছিলেন। আমি এটার কোনো পাইনি, মানে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাইনি যে বলবো যে জেলে উনি লেনিনকে স্বপ্ন দেখেছিলেন এবং তারপর উনি কমিউনিস্ট হয়ে গিয়েছিলেন, এরকম কিছু পাইনি। কিন্তু আজীবন কংগ্রেসের এতেই ছিলেন, মানে ওনারা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিতে ছিলেন। তখন তো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিটাই এক ধরনের ছিল, হ্যাঁ, যে অনেকেই আন্দামানের জেল থেকে ফিরে বামপন্থী বইপত্র পড়ে টড়ে এবং সোভিয়েত বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়ে করেছিলেন, এবং তারা সবাই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিতে ছিলেন। বীণা দাসও সেখানেই ছিলেন, মানে বীণা দাসও সেইখানেই ছিলেন। কিন্তু তারপরে যেটা দেখি যে 47-এর পর থেকে ওনার পুরোটাই নিজের জীবন ধারণের জন্য শিক্ষকতা করেছেন, কিন্তু বাকি যেটা করেছেন বেশিরভাগই সমাজসেবামূলক কাজ। আচ্ছা, একটা জিনিস মানে আমি এখনো পর্যন্ত আমরা একটাই বলতে পারি, মানে সেটাও জানি হচ্ছে যে আমাদের স্কুলের ওই হোস্টেল বিল্ডিং এই শুটিং হয়েছিল বলে, একটা শপথ নিলাম বলে একটা সিনেমা হয়েছিল কোথায় 72-73 সালে। তাতেই বীণা দাসের ব্যাপারটা ছিল, বীণা দাসের ব্যাপারটা ছিল, এবং সেটার ওই মানে ডায়াসেশনের হোস্টেলে ছাত্রীরা কথা বলছে ইত্যাদি ফিস ফিস করে তখন আমাদের স্কুলে শুটিং হয়েছিল। আমরা আমাদের ক্লাস 5-6-এ পড়ি, সেটা মনে আছে যে একটা সিনেমায় অন্তত বীণা দাস কোথাও ছিলেন। তারপরে তো বললাম তো, এখন তো দেখছি যে মানে বঙ্কিমচন্দ্র বলেছিলেন বাঙালি ইতিহাস বিস্তৃত জাতি, এখন তো দেখছি যে ইতিহাসের থেকে গল্পে তারা বেশি বিশ্বাস করে। একটা গল্প, আর বিশেষ করে এই সামাজিক মাধ্যমের যুগে একটা গল্প ছড়িয়ে দিলেই সেটা ছড়াতে থাকে আর কি। ছড়াতে থাকে, মানে আমাদের উত্তরা চক্রবর্তী অনেক গবেষণা করে দেখিয়েছেন যে কেন বীণা দাস বেথুন ছেড়ে ডায়াসেশনে এলেন। হ্যাঁ, তার দুটো কারণ দুটো কারণ উনি বলেছিলেন যে ব্রিটিশ গভর্নমেন্ট ওনার স্কলারশিপ বন্ধ করে দেয়। আইএ অব্দি উনি স্কলারশিপে পড়েছিলেন, কিন্তু আইএর মধ্যেই ওনার বিপ্লবী কর্মকাণ্ড তাদের জানা হয়ে গিয়েছিল, অতএব তারা স্কলারশিপ বন্ধ করে দেয়। স্কলারশিপ বন্ধ করে দেয়, এটা হচ্ছে একটা কারণ। 2 নম্বর হচ্ছে উত্তরা চক্রবর্তী তার বইতে যেটা লিখেছেন, মিনার্ভাস ডটার বলে যে বইতে আছে, তাতে উনি যেটা লিখেছিলেন যে বীণা দাসেরও মনে হয়েছিল যে বেথুন কলেজের মতো যেটা সবসময় টকবক করে ফুটছে, সেইখান থেকে একটু নিভৃতে থাকলে বোধহয় সংগঠনটা গোপনে কাজ করা যাবে। মানে ওনার ধারণা হয়েছিল যে ডায়াসেশনে তো বেশিরভাগই ওই বললাম অভিজাত পরিবারের মেয়েটে ইত্যাদি, অতএব তাদের মধ্যে হয়তো অতটা উনি চোখে পড়বেন না। আর তৃতীয় যে কারণটা উনি ওনার নিজের বইতেও লিখেছেন যে ওনার বাবা তখন উত্তর কলকাতা থেকে ডালিয়াতে বাড়ি করে চলে আসেন, অতএব সেখান থেকেও ডায়াসেশনটা কাছে হবে। ডায়াসেশনটা কাছে হবে। এবং তারপরে উনি নিজেই লিখেছেন যে তারপরে কিন্তু স্কুলে যখন দেখলাম যে অনেক সমমনোভাবাপন্ন মেয়ে আছে যারা হয়তো প্রকাশ করতে পারে না, কিন্তু যাদের একটু বললেই তারা আমার সঙ্গে কাজ করবে, আমার সঙ্গে করবে, তখন আমি খুব খুশি হলাম। হ্যাঁ, যে আমি একটা ভুল ধারণা নিয়ে বেথুন ছেড়ে এখানে এসেছিলাম। এখানেও অনেক মেয়ে আছে, এবং তার প্রমাণ তো পাওয়াই গেল। মানে তখনকার দিনে অন্য কোনো মেয়েদের হোস্টেলে বন্দুক পাওয়া যাচ্ছে, এ তো আর ঘটেনি কখনো। একটা প্রশ্ন করব, প্রশ্নটার মধ্যে হয়তো আপনার মনে হতে পারে যে খানিকটা বিতর্ক থাকলেও থাকতে পারে, এবং বিতর্কটা চলছে, সে কারণে আমি আপনাকে প্রশ্নটা করছি। সেটা হচ্ছে যে ইতিহাসের সঙ্গে তো অর্থনীতির খুব নিবিড় যোগ, ফলে আপনি এটা ভালো বুঝবেন, সেই কারণে বলছি। এই যে সোহরাওয়ার্দী এভিনিউ নাম চেঞ্জ করে গোপাল মুখার্জি এভিনিউ করা হলো, এখানে কি বীণা দাস নামটা করা যেত না? করা তো উচিত ছিল। আমি তো ফেসবুকে দেখছি যে অনেকেই লিখছেন যে বীণা দাসের নাম কেন করা হলো না। মানে গোপাল মুখার্জির নামে রাস্তা করতে চান তো মানে বউবাজারের থেকে উনি যেখানে থাকতেন, যে অঞ্চলে থাকতেন, সেইখানে করলেই হতো। তো এইটা সোহরাওয়ার্দীর বদলে সোহরাওয়ার্দীর সঙ্গেই যার নামটা চলে আসে বীণা দাস, তার নামে করাই যেত। তার নামে করাই যেত। এখন বাঙালি বিপ্লবীদের নামে, বিশেষ করে মহিলা বিপ্লবীদের নামে তো রাস্তা খুব কম। আমার পাড়ায় একটা আছে, স্কুল রোয়ের নতুন নাম হচ্ছে মানে নতুন নাম না, বহুদিন আগে হচ্ছে সুহাসিনী গাঙ্গুলি সরণি। বোধহয় এটা একমাত্র কোনো মহিলা বিপ্লবীর নামে কলকাতার রাস্তা। কল্পনা যোশী, বীণা দাস বা কমলা দাশগুপ্ত, বা এমনকি শান্তি, সুনীতি, উজ্জ্বলা রক্ষিত রায়, অনেকেই তো সেই যুগে মহিলাদের মধ্যে যথেষ্ট সাহস দেখিয়েছিলেন, যথেষ্ট করেছিলেন। হ্যাঁ, তো
তো আমি অবশ্য মনে করি না যে রাস্তার নাম পাল্টানোটাই খুব বিরাট ব্যাপার, কারণ কলকাতার অনেক রাস্তার নামই পাল্টিয়েছে, কজন সে রাস্তার নাম মনে রাখে? আমরা তো হ্যারিসন রোডই বলি। এই যে রাসেল স্ট্রিটের নাম নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর সরণি, কে জানে? রাসেল স্ট্রিটই। অতএব রাস্তার নাম পাল্টানোই যে খুব সম্মান দেখানো সেটা আমি মনে করি না, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আছে যে অন্যভাবে তো সম্মান দেখানোই যায় আর কি। তো মানে আমাকে তো বারে বারে বলতে হয় যে আমি যে স্কুলে পড়েছি, ঘটনাচক্রে বীণা দাসের নামটা খুব ছোটবেলা থেকে জানি, খুব ছোটবেলা থেকে জানি, এবং জানি যে তাকে কতখানি সম্মান দেখানো হয়েছিল। হ্যাঁ, কতখানি সম্মান দেখানো হয়েছিল। এমনকি আমার স্কুলের 125 বছর হলো 2018 সালে, 19 সালে। তো তাতে যে তথ্যচিত্রটা তৈরি করা হয়েছিল ওয়ান লিটল স্টেপ বলে, সেটা কিন্তু শুরুই হয়েছিল বীণা দাসকে দিয়ে। আচ্ছা, মানে এত নাম করা লোক এতজন পেতে পড়েছেন, হ্যাঁ, কিন্তু বীণা দাসকে মানে একেবারে সবার সামনে রাখা, আচ্ছা, সবার সামনে রেখে তথ্যচিত্রটা তৈরি হয়েছিল। বুঝতে পেরেছি। যে একদম প্রথম শুরুই হয়েছিল ওই সেনেট হলের দৃশ্য দিয়ে, যে গর্বের কোহিনূর হিসেবে তাকে হ্যাঁ, যে এই মানে কি বলবো, যে এই গর্বের শরিক আমরা, শরিক আমার স্কুল, যে 125 বছরের মধ্যে এরকম একজন আমার স্কুলে ছিলেন, আমার স্কুলে বা কলেজে বা এই নামের যে জায়গাটা তাতে ছিলেন। তো এখন বলছি তো যে 50-এর দশক থেকে যে স্কুলটা মানে আমার যখন সেটা শুধুই স্কুল হয়ে গেল, বিশেষ করে 50-এর দশক থেকে আপনি এমন কোনো পাবেন না, মানে এমন যে কোনো মহিলা এর নাম করতে গেলে আপনার ডায়াসিজন চলে আসবে। যে সে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকি বলুন, আর কেতকী কুশারি ডাইসনি বলুন, তারপরেতে লীলা মজুমদার তো আছেনই, লীলা মজুমদার তো অনেকদিন আগেকার। তারপরেতে আপনার ধরুন বুদ্ধদেব বসুর মেয়েরা আমার স্কুলে পড়েছেন, তো মানে ওই মোটামুটি একটা হুজ হু গোছের একটা ছিল। শর্মিলা ঠাকুর, শর্মিলা ঠাকুরকে অবশ্য বাট্টার করে দেওয়া হয়েছিল সিনেমা করার জন্য। তো যাই হোক, মানে আমার স্কুলে আমি দেখি যে কনসিস্টেন্টলি বীণা দাসকে এই সম্মানটা দিয়ে আসা হয়েছে। কিন্তু তার বাইরে তো আমি সেরকম কোথাও দেখি না, কিন্তু হওয়া তো নিশ্চয়ই উচিত। একটা ঘটনা হচ্ছে যে মানে ইতিহাস চেপে দেবার কথা হয়, হ্যাঁ, যে কংগ্রেসের একটা, বিশেষ করে গান্ধীর একটা অংশ যেহেতু এই বাংলার বিপ্লবীদের কিছুটা সরিয়ে রাখার চেষ্টা করতেন, তাই জন্য হয়তো এক সময় করা হয়নি, কিন্তু মানে অনেকেই আছেন, মানে আমার তো মনে হয় শুধু যদি মহিলা বিপ্লবীদের নিয়ে একটা মিউজিয়াম করা হয় বা করা হয়, সেটা তো সবচেয়ে বড়ই হয়। মানে এত বড় মহিলারা এত কিছু নিয়ে সোচ্চার, এটা নিয়ে কেন নয় আমি জানি না। হ্যাঁ, মানে ওই আমাদের মতে তো যে কোনো কারণেই হোক ভাগগুলো খুব বেড়ে যায়, ও তো ওই দলে, ও তো সেই দলে, তো তাই দলে, কিন্তু তাদের সাহসটা, তারা যেটা করার চেষ্টা করেছিলেন, কোনোটাকেই তো অস্বীকার করা যায় না। মানে এটা কিন্তু একটা বিরাট সাহসের ব্যাপার। হ্যাঁ, সাহসের ব্যাপার। আমি চাইলে কি আমি পারবো যে আমি একটা বন্দুক জোগাড় করবো কারুর থেকে, এবং আমার যাকে মনে হবে যে খুব পেয়ে আমি তাকে গিয়ে সেই ঠাই চালিয়ে দিতে পারবো? আমি তো পারবো না, আমি তো পারবো না। হ্যাঁ, তো সেই জন্যে এনারা যা করেছেন সেটা তো কোনোভাবে স্মরণ করা উচিত। কোনোভাবে স্মরণ করা উচিত, কোনোভাবে করা উচিত। আমরা বীণা দাসকে নিয়ে চর্চায় এসছিলাম, এবং বীণা দাসের সম্পর্কে মোটামুটি একটা আউটলাইন আমরা নিয়ে ফিরতে পারছি। তার কারণ একেবারেই মহালয়া চ্যাটার্জি, যিনি ছেলেবেলা থেকে বীণা দাস এই নামটার মধ্যে দিয়েই বড় হয়েছেন, এবং আজও সেই নামটাকে হৃদয়ের মাঝখানেই রেখেছেন। বেঙ্গল পলিটিক্সের তরফেই আজকের ভিডিও এই পর্যন্ত রইল। আমাদের সাক্ষাৎকার, ধন্যবাদ, ভালো থাকবেন।